পিছে তোমার একটা পুরনো শাড়ি দাও না, বেশ নরম নরম শাড়ি। শাড়ি দিয়ে তুই কি করবি? আমার দরকার আছে, দেবে কিনা বলো? ও মা, তুই আমার একমাত্র ভাইপো, তুই চাইছিস আর আমি দেবো না, তাই কি কখনো হয় রে? তা বাবা, আমার তো সব বেরোবার থান। কেন, তোমার সেই লাল শাড়িটা ওই সেদিন যেটা আমায় দেখালে? ও, ওই শাড়িটা? ওটা তো তোর পিসেমশাইয়ের দেওয়া শেষ উপহার। ষষ্ঠীর দিনে আমার হাতে শাড়িটা দিয়ে বলল, নলিনী, কোনোদিন তো তোমাকে কিছু দিতে পারিনি, তাই ধনেখালি থেকে আজ এই শাড়িটা তোমার জন্য নিয়ে এলাম। সেই যে দিল, আর চোখও বুঝলো, তা ওটা বাঁকার বইয়ের জন্য রেখে দিয়েছি। ও, তাহলে ওটা আমায় দিতে হবে না। না না, সে ওর বিয়ে যবে হবে তবে দেখা যাবে। তুই দাঁড়া, আমি নিয়ে আসছি, দাঁড়া। তুই বড় মুখ করে চাইলি আর আমি তোকে দেব না, তাও কি হয়? আরে তোর কি ব্যাপার বলতো? না, ওই যে আমার সব শক্ত শক্ত প্যান্ট, তারপরে ওই যে মার দোয়া ইস্ত্রি করা সব পাজামা খচমচ খচমচ করে, তাই ভাবলাম তোমরা কতগুলো পুরনো শাড়ি দেবে, আমি লুঙ্গি করে পরবো। ও এই কথা, তা তুই আমাকে বললি তো পারতিস, আমি তোকে 4টে শাড়ি দিয়ে দিতুম। আবার পিসি কি বলতে গেলি জানি? বাবা, এই নে বিজয়, এই নে। এনেছো? বাহ, হ্যাঁ, এটা সেই লাল শাড়িটা না? হ্যাঁ, দাও মা। হ্যাঁ বাবা, এগুলো দিয়ে তুই কি করবি? ও লুঙ্গি করে পরবে। ও মা। রাধা, রাধা, চট করে একবার মায়ের ঘরে এসো তো। ওই হারামজাদিকে আবার ডাকছিস কেন? ওকে নিয়ে তো আসল খেলা। এই যে রাধা, এই দেখো, এই 4টে শাড়ি মা আর পিসিমা তোমাকে দিল, আর তোমাকে একটা শাড়ি পরে সারা বছর কাটাতে হবে না। নাও ধরো। কি বলছিস তুই? এইসব শাড়ি রাধা নেবে? হ্যাঁ, মা বলো না ওকে নিতে। নে রাধা, শাড়িগুলো নে, আমি বলছি নে। ব্যাস, মা বলে দিয়েছে, নাও ধরো। গুড। এবার এই ভিজে শাড়িটা পাল্টে এ থেকে একটা শুকনো শাড়ি পরে ফেলো, আর বাকি শাড়িগুলো বাড়ি নিয়ে যাও। আমি যেন আর কোনোদিন না দেখেছি যে ওই ছেঁড়া আর ভিজে শাড়ি পরে এ বাড়িতে ঘুরে বেড়াচ্ছ। যাও যাও। ওরে বিজয়, তোর পিসের দেওয়া শেষ উপহারটা তুই দিয়ে দিলি ওই বস্তির মেয়েটাকে? দিলাম। আচ্ছা, তোমাদের কেন নজরে পড়ে না যে রাধা সকাল থেকে একটা ভিজে শাড়ি পরে কাজ করছে? তুমি তো রোজ রোজ ফিনাইল দিয়ে ঘর মোছাও, সপ্তাহে সপ্তাহে পর্দা কাচাও, কার্পেট পরিষ্কার করাও, কিন্তু যাকে দিয়ে তা করাও সে যে একটা ছেঁড়া ময়লা শাড়ি পরে তোমার এই ঝকঝকে বড় লোকের বাড়িটায় দিনের পর দিন ঘুরে বেড়াচ্ছে, সেটা কেন দেখতে পাও না? তাকে পরিষ্কার রাখলে তোমার ঘর দোরও পরিষ্কার থাকবে, আর রোগ বীজাণু ঢুকতে পারবে না। এটা কেন বোঝো না মা? তাই তোমাদের ভালোর জন্যই আমি কতগুলো পুরনো শাড়ি রাধাকে দিয়ে দিলাম। আরে চলো, তোমার জন্য কখন থেকে রেডি হয়ে আছি, চলো। আসিবা আসিবা। আসিমা, আমার রাধাকে আগেই কয়েকটা শাড়ি দিয়ে দেওয়া উচিত ছিল। তাই বলে আমার ওই লাল শাড়িটা। সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের লজ্জা। একটা ছোট্ট শিশুকে হাসপাতাল থেকে তুলে নিয়ে গেল, তার ডেড বডি পাওয়া গেল 3 মাস পরে নদীর জলে। অপদার্থ, চরম গাফিলতি। আর মন্ত্রী যদি ওই অফিসারকে বাঁচাতে চান, তাহলে পরিষ্কার জেনে রাখুন, আমি পদত্যাগ করব। ছাড়ছি। একটা দুধের শিশু হারিয়ে গেল, কারোর বুকে কোনো আঁচড় কাটলো না। কি হলো কাকা বাবুর? ওনাকে তো এরকম রাখতে আগে কখনো দেখিনি। আজ রানীর জন্মদিন। কিন্তু রানী তো 9 মাস বয়সে। হ্যাঁ, কিন্তু বাবা প্রতি বছর ও জন্মদিনটা পালন করে। আই সি। আজ রানীর 20 বছরের জন্মদিন। ও আচ্ছা। প্রতি বছর বাবা ওর জন্য শাড়ি, জামা, পুতুল, গয়না সব কিনে মোমবাতি দিয়ে কেক সাজায়। রানী, আমি জানি তুই আছিস মা, তুই আছিস। বাবা, তো বিরাট নার্সিং হোম। হ্যাঁ, গুড মর্নিং স্যার। গুড ডে। চলো ভেতরে চলো। নেমলেস চেম্বার, কারণ নাম নেই কেন? ঠিক করাই আছে, শুধু লেখানো হয়নি। নামটি কার? ও, বুঝতে পেরেছি, ডক্টর সুজয় চক্রবর্তী। আরে বিজয়, তুই? চলে এলাম। তুমি এখানে? চেম্বারটা কেমন সাজানো হয়েছে তাই দেখতে ঢুকেছিলাম। ও, আমি যাই। দাঁড়া,
আমি এলাম, আর চলে যাচ্ছিস? চলো একটা আড্ডা মারি। তোরা বস, আমি একটু পেশেন্টদের রাউন্ড দিয়ে আসি। ওকে, এসো। ইয়েস। কেমন লাগছে? অপূর্ব, দারুণ, খুব ভালো সাজানো, অতি সুন্দর। আচ্ছা রমা, এই ঘরটা কি তোমার বাবা জামাইকে যৌতুক দেবেন? তা ভগবানের নামটা কি জানতে পারি? লেখালেই দেখতে পাবে। ওকে, এখন বলো, ডাক্তারি কবে থেকে শুরু করছো? দাঁড়াও দাঁড়াও, এই তো সবে দেশে ফিরলাম, এখন একটা ছুটি কাটাই। তারপরে এখানে ডাক্তারি করতে গেলে তো সাধারণ মানুষের সুখ দুঃখ সব জানতে হবে। আমি তো কিছুই জানি না। ওই রাধাকে যেভাবে শাড়িগুলো পাইয়ে দিলে, তারপর আর ভাববার বিশেষ কিছু নেই। Well, এদেশে ডাক্তারি করে তোমার পক্ষে খুব সহজ। কিন্তু আমার একটা কথা কি মনে হয় জানো রমা, আমাদের দেশের সাধারণ গরিব মানুষদের শিক্ষিত করাই আমাদের প্রথম কাজ। কারণ শিক্ষিত মানুষেরা নিজেদের সুস্থ রাখতে শেখে, আর তখন ডাক্তারদের কাজ অনেক সহজ হয়ে যায়। বাহ, খুব সুন্দর বলেছো তো। কিন্তু সুন্দর কথা বললে তো চলবে না, বাড়ি ফিরতে হবে, মায়ের অর্ডার। পুরি বাবা, চলি। কি হলো? কিছু না, ওই মাথাটা হাসি। এসো। ইয়েস। বিজয়বাবু, এই চেম্বারটা আপনার জন্যই বানিয়েছি। আগে হ্যাঁ, আমাদের বিয়ে যৌতুকে ধরতে পারেন, তাই দরজায় এই নামটাই লেখা থাকবে। এ কি, এখানে সুজয় বসে বসে মাকে চিঠি লিখছিল। মা, ভাতপাড়ার মেয়েটিকে তোমার পছন্দ হলেও আমায় দেখতে বলো না। আমি তোমায় তো অনেকবার বলেছি, পৃথিবীতে আমার একজন কি পছন্দ, ডক্টর রমা সান্যাল। ওকে ছাড়া আর কারো কথা ভাবতেই পারি না আমি। এত শান্ত, এত সুন্দর, এত উদার, এর আগে আমি কাউকে দেখিনি মা। যদি বিয়ে করতেই হয় মা, তবে আমি ওকেই করব। প্লিজ মা, একটু অপেক্ষা করো। প্রণাম নিও, সুজা। তার মানে সুজয় আমাকে মনে মনে। মেম সাহেব, মেম সাহেব, বিজয় কোথায়? বাড়ি চলে গেছে। যা, ভাবলাম রাউন্ড থেকে ফিরে এসে একটু আড্ডা মারবো দোস্ত। এটা কি? কিন্তু এটা তো মাটিতে পড়েছিল। কিন্তু এসব আপনার ব্যাপারে যা লিখেছি, তো যা সত্যি তাই লিখেছি। আমি হাত বাড়িয়ে আছি, আর একটা হাত যদি কোনোদিন আমার হাত ধরে, ভালোই হলো আপনি জেনে গেলেন। সুজয়, তুমি জানো না বিজয়ের সঙ্গে আমার ছেলেবেলা থেকে বিয়ে ঠিক হয়ে আছে? তাই বিজয় কি সেটা জানে? হয়তো সেভাবে জানে না, জেনে যাবে। কারণ সামনের অগ্রহায়ণে আমাদের বিয়ের ব্যবস্থা করেছে বাড়ির লোকেরা। কংগ্রাচুলেশনস মেম সাহেব, আপনি যোগ্য লোককে বিয়ে করছেন। আমি ভীষণ খুশি। থ্যাংক ইউ। এবার একটা কথা বলি। তাড়াতাড়ি বলে ফেলুন মেম সাহেব, বিজয়কে ফোন করে আমার শুভেচ্ছা জানাতে হবে। থাক, ওটা আমাকে করতে দাও। হ্যাঁ, যা বলছিলাম, এবার তোর মাকে চিঠি লিখে জানিয়ে দিতে আপত্তি নেই যে ভাটপাড়া সুন্দরীকে তুমি বিয়ে করবে। সরি মেম সাহেব, ওটা আমার নিজের ব্যাপার, ওটা আমি ঠিক করব। আর স্বপ্ন ভাঙলেও আবার স্বপ্ন দেখা আমার অভ্যেস। চলুন আপনাকে বাড়ি পৌঁছে